র্যাবে অফিসাররা গিয়ে যাতে নরহত্যাকারী হয়ে উঠতে না পারে সেই জন্য র্যাবে পাঠানোর আগে অফিসারদেরকে তিনি ডিব্রিফিং করতেন, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেন যে তোমরা যেন গিয়ে এই ধরনের অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত না হও। এবং তিনি এটাও বলেছিলেন কোনো অফিসার সেখানে যাওয়ার পরে তাদেরকে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ত হতে বলা হয় তারা যেন সরাসরি এসে সেনাবাহিনীতে রিপোর্ট করে, কোনো আর্মি মিলিটারি চেকপোস্টে এসেও যদি রিপোর্ট করে তিনি তাদেরকে সসম্মানে সেনাবাহিনীতে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। এবং এরকম দুজন অফিসার যাদেরকে এরকম মানুষ হত্যা করতে বলা হয়েছিল র্যাবে গিয়ে তাৎক্ষণিকভাবে তারা ফিরে এসে মিলিটারি চেকপোস্টে রিপোর্ট করার কারণে তাদেরকে তিনি সেনাবাহিনীতে প্রত্যাবাসনের সুযোগ দিয়েছিলেন, সসম্মানে পুনর্বাসিত করেছিলেন। তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে 4টি পৃথক নেক্সাসের উত্থানের কথা বলেছেন, অর্থাৎ সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসাবে না রেখে সেনাবাহিনীকে দিয়ে নানান ধরনের অপরাধমূলক কাজ করার ক্ষেত্রে 4টি নেক্সাসের জন্ম হয়েছিল। একটা হচ্ছে অপরাধের নেক্সাস, নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ তারিক সিদ্দিকী, ডিজিএফআই, এনএসআই, রয়ের যৌথভাবে তারা লক্ষ্য নির্ধারণ করে র্যাব এবং পুলিশকে দিয়ে সেই টার্গেটগুলোকে তুলে আনা এবং তাদেরকে হত্যা করা, নিশ্চিহ্ন করা, এরকম একটা নেক্সাস তৈরি হয়েছিল, সেটার কথা তিনি বলেছেন। তিনি প্রকিউরমেন্ট নেক্সাসের কথা বলেছেন, আর্মিকে নানান বাণিজ্যিক কর্মকাণ্ডের সাথে জড়িত করে সেনাবাহিনীর পেশাদারিত্ব ধ্বংস করার যে মহা প্রজেক্ট নিয়েছিল শেখ হাসিনা, সেই কথাগুলো তিনি বলেছেন। দুর্নীতিগ্রস্ত করা, বিভিন্ন প্রজেক্টের নামে সেনাবাহিনীকে দুর্নীতিগ্রস্ত করা, অফিসারদেরকে দুর্নীতির সুযোগ দেয়া, যেটা বাংলাদেশের একটা প্রফেশনাল সেনাবাহিনীর ইমেজকে এবং তাদের চরিত্রকে ধ্বংস করেছে, সেটার উত্থানের কথা তিনি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। ডি ফ্যাক্টো কমান্ড নেক্সাস, অর্থাৎ সেনাপ্রধানের যে কমান্ড থাকার কথা তার বাইরে একটা ছায়া কমান্ড তৈরি করে সেনাপ্রধানকে না জানিয়ে তারিক সিদ্দিকীর কমান্ডে সেনাবাহিনীর বিভিন্ন কাজ করা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, র্যাবে সেনাবাহিনীর অফিসারদের পোস্টিং দেওয়া, সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেগুলো নিয়োগ দেওয়ার ক্ষমতা সেনাপ্রধানের, তাকে ডিঙিয়ে সেখানে তারিক সিদ্দিকীর হস্তক্ষেপ করা, এই জাতীয় কাজের মাধ্যমে একটা ডি ফ্যাক্টো কমান্ড নেক্সাস তৈরি করা এবং একটা ডিপ স্টেট তৈরি করা, যেটার মাধ্যমে শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন। মিলিটারি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে, যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের আদলে বাংলাদেশে একটা সামরিক প্রকৌশলী গোষ্ঠী তৈরি করে এটার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কোরের সিনিয়র অফিসার, সেনা কল্যাণ সংস্থা, বিটিএমএফ এবং ব্যক্তি মালিকানাধীন ঠিকাদারি কোম্পানিগুলোর মধ্যে একটা অশুভ আঁতাত তৈরি করেছিলেন। একজন সাবেক সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীকে অতীতের এই স্বৈর শাসকেরা কীভাবে নষ্ট করেছিল এবং সেটাকে থেকে ফিরিয়ে আনা এবং সেনাবাহিনীকে তার আপন মহিমায় ভাস্বর করার জন্য একজন সাবেক সেনাপ্রধান হিসেবে তিনি ব্যাপক চেষ্টা করেছিলেন, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে তারিক সিদ্দিকী এবং শেখ হাসিনার কারণে। সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন। কিভাবে র্যাবে আর্মি অফিসাররা গিয়ে খুনি মানুষে পরিণত হয় সেই বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে পটভূমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিভাবে একটা নরখাদক বাহিনীতে পরিণত হলো, সেটার মনস্তত্ত্ব, পেছনের ট্রেনিংয়ের প্রসেস, কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে, কারা তাদেরকে এইভাবে একটা দানবে পরিণত করেছিল, সেই কথাগুলো তিনি একের পর এক তুলে ধরছেন। তার বক্তব্য রাখা শুরু হয়েছে, অসমাপ্ত আছে, আজকের মতো তার বক্তব্য স্থগিত করা হয়েছে। আগামীকালকে সকাল 10টায় তিনি আবার আসবেন, তার অসমাপ্ত যে সাক্ষ্য সেটি তিনি আদালতে প্রমাণ করবেন। একটা বিষয় হলো যে উনি বক্তব্য দেওয়ার একটা পর্যায়ে উনি বলেছেন 2007 থেকে 2009 ওই সময় ডিজিএফআই সেলে তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে। তথ্যটি আমরা জানি, কিন্তু উনি নিজে আজকে বললেন, কি বলার চেষ্টা করেছেন? যেটা বলেছে এটা ওপেন কোর্টে বলেছেন, আপনারা সবাই শুনেছেন। আপনারা না, সেই বিষয়টা আমি রিপিট করতে চাই না। উনি বলেছেন যে ডিজিএফআই যে রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে নির্যাতন করতো তার একটা উদাহরণ তিনি দেখিয়েছেন এবং তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করেছেন যে কীভাবে ডিজিএফআইকে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, দুর্নীতির মধ্যে নিজেদেরকে লিপ্ত করতেন। এই যে নেক্সাস, অপরাধের নেক্সাস, সেটা যে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল হাসান গং এটা করেছেন, সেই বিষয়টা তিনি সুস্পষ্ট করার চেষ্টা করেছেন। তিনি যে পদে ছিলেন সেনাবাহিনীর প্রধান হিসাবে তার এগুলো জানার কথা, তিনি এগুলো জেনেছেন তার সোর্স থেকে, তার অফিসিয়াল ক্যাপাসিটির কারণে। সেই কারণে তার এই সাক্ষ্য এই মামলার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এই মামলা তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে যদি এই অপরাধগুলোর একটা প্রপার বিচার হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।